আপনারা জানেন প্রবাসীদের কাদের অনুষ্ঠানটি এনটিভি ইউরোপ কর্তৃক প্রচারিত। আপনারা পৃথিবীর যেখান থেকে দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন, আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রবাসীদের কাদের অনুষ্ঠানটি প্রবাসীদের সুখ দুঃখের কথা বলে থাকে। প্রবাসীরা রেমিটেন্স দিয়ে দেশকে অনেক দূরে এগিয়ে নিচ্ছে, তাই প্রবাস থেকে আমাদের অনেক দেশকে নিয়ে আমরা ভাবি, যেহেতু দেশ আমাদের মাতৃভূমি, এই মাতৃভূমির প্রতি আমাদের অনেক দয়া মায়া আছে বিধায় আমরা দেশকে নিয়ে ভাবি। তাই আমরা আজকে বাংলাদেশের যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটের বিভিন্ন ধরনের যে একটা সমস্যা ক্রান্তিকাল অতিক্রম করছিল, এরই মাঝে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লরিয়ান ডক্টর ইউনূস স্যার ওনার একটা প্রতিনিধি দল নিয়ে ব্রিটেনের আপনারা জানেন যে রাজার আমন্ত্রণের অনারারি ডিগ্রি নেওয়া, অনারারি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আসছেন। তার আলোকে আমরা আমাদের কি অর্জন এগুলি নিয়ে কথা বলার জন্য আমরা আমাদের অতিথিদের নিয়ে আসছি। আমি কথা বলবো এবং আমি পরিচয় করাই দিচ্ছি জনাব আমাদের, আপনারা জানেন যে আমার ডান পাশে যিনি আছেন উনি অত্যন্ত আপনারা জানেন একজন বিজ্ঞ, আমাদের সৈয়দ মামনুন মুর্শেদ। উনি এক্স প্রিন্সিপাল অফ হাইলি ট্রাস্টেড কলেজেস অ্যান্ড প্রেজেন্টলি ইংলিশ এডিটর দ্য উইকলি সুরমা নিউজ পেপার লন্ডন। আসসালামু আলাইকুম। ভালো আছেন, আপনাকে ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আমার বাম পাশে যিনি আছেন উনি আমাদের জানেন যে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং ইউরোপের একজন পরিচিত মুখ এবং আমাদের অল ইউরোপিয়ান বাংলাদেশ কমিউনিটি গ্রেট ব্রিটেনের অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ বদরুল উদ্দিন নয়ন। উনি পাশাপাশি উনি একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে উনি সম্পৃক্ত আছে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা আমাদের যে অত্যন্ত যিনি সুরমা পত্রিকার ইংলিশ এডিটর জনাব সৈয়দ মামনুন মুর্শেদ সাহেব, আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লন্ডন সফর করলেন। এই সফরের মাঝে একজন প্রবাসী হিসাবে এবং একটা পত্রিকার আপনি একজন এডিটর বিজ্ঞ, আমাদের এই আশা এবং প্রত্যাশা আমরা কি পেলাম বা কি আমাদের অর্জন ছিল? প্রথমে আমি দর্শকদেরকে আসসালামু আলাইকুম জানাই, শুভেচ্ছা দিচ্ছি। আর তার সাথে জলিল খান সাহেবকে ধন্যবাদ। উনি যে অনেক বছর এসছেন লন্ডনে তা না, কিন্তু কম বছর থাকলে উনি কমিউনিটির জন্য খুব একটা অগ্রণী মানে সমাজ করতে চেয়েছিলেন। আর উনি নিজে ডাইরেক্টলি যেয়ে খুব ভালো অর্গানাইজার এবং খুব ভালো করেন। ডক্টর ইউনূস এসেছিলেন, মানুষের তো অনেক আশা ছিল। প্রথম একটা ব্যর্থতা ছিল যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ওনার সাথে দেখা করেননি। 2 নম্বর হলো যে ওনাকে ব্রিটিশ প্রতিনিধি কেউ ওনাকে রিসিভ করতে যায়নি। আর রাজার যে অ্যাওয়ার্ড পেলেন, হারমোনি অ্যাওয়ার্ড, সেগুলো প্রতিষ্ঠানদেরকে দেওয়া হয় যারা একটু সোসাইটির মধ্যে হারমোনি আনে, ব্যক্তিকে খুব কম দেওয়া হয়। এবং রাষ্ট্রপ্রধান কি হেড অফ গভর্নমেন্ট তো এইরকম অ্যাওয়ার্ড নিয়েছেন কিনা আমার জানা নাই, কিন্তু ডক্টর ইউনূস এসেছিলেন। স্বাভাবিক আমাদের মানে প্রবাসীরা মনেও কিছু আশা আকাঙ্ক্ষা ছিল। উনি সাফল্য পেয়েছেন সেটা বলবো না, কিন্তু চেষ্টা ছিল। 4 দিন তো ছিলেন ডরচেস্টারে ওনারা। তো সবচেয়ে বড় কথা হলো যে ওনার তারেক রহমানের সাথে মিটিং হয়েছিল। আর এই মিটিংয়ে যেহেতু উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির বর্তমানে সবচেয়ে বড় দল, ওনার সাথে মিটিং হওয়াটা খুবই ভালো হয়েছিল। এবং ইলেকশনটা আগে বিএনপি ডিসেম্বরে চাচ্ছিল, উনি ঘোষণা করেছিলেন এপ্রিলের ফার্স্ট হাফে, কিন্তু তারেক রহমানের সাথে বৈঠকের পরে এটা রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নিতে রাজি হয়েছে। এটাই মনে হয় একটা সমঝোতা হয়েছিল। কেন, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা ক্ষণস্থায়ী ব্যাপার। এরা স্থায়ীভাবে তো আসেনি না, ওদের কোনো ম্যান্ডেট আছে এই দেশকে পরিচালনা করার। তো এইভাবে হওয়াতেও তো
1.5 বছরের উপরে হয়। তো অন্য অন্য কাজ যেগুলো আছে সেইগুলোর মধ্যে না যে এখন আমাদের সবাইকে একটু নির্বাচনমুখী হওয়া উচিত। আর আশা করছি যে এই নির্বাচন যে আপনার ইরশাদ পতনের পরে 3টা নির্বাচন হয়েছিল মোটামুটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেটাকে বলে সেটা হয়েছিল। এইবার তো ওনার কমিটমেন্ট আছে সবচেয়ে বেশি ফ্রি আর ফেয়ার ইলেকশন করার। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। এখন এই যুক্তরাজ্যে যে উনি আসলেন শুধু যে উনি হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য, পাশাপাশি আমরা জানতে পারলাম যে উনি আমাদের দেশের যে পাচারকৃত অর্থটা ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা আসছেন, সেটার কি অগ্রগতির ব্যাপারে আপনার কি মতামত? ওটা যদি প্রাইম মিনিস্টারের সাথে দেখা হতো, কি কোনো এমপি কি মন্ত্রী কোনো এই দেশের প্রতিনিধির সাথে যদি দেখা হতো, ধরুন ব্যবসায়ী এয়ারবাস ইন্ডাস্ট্রির সাথে ওনার দেখা হওয়া না হওয়া এটা বড় কথা না, কিন্তু সরকারিভাবে তো কোনো কিছু তো ছিল না। আর রাজার লিস্টেও ওনার নামটা ঘোষণা করা হয়নি, পরে বোধহয় ঢুকানো হয়েছিল। তো উনি যে এসেছিলেন, আপনার প্রশ্নটা ছিল আমাকে যে পাচারকৃত অর্থ ফেরত নেওয়ার জন্য যে আলোচনা, ওনার সঙ্গে তো এসেছিল বাংলাদেশের ব্যাংকের গভর্নর হাসান এস মনসুর। হ্যাঁ, উনি এটার ব্যাপারে তদন্ত করছিলেন। আজকে আমি নিউজ দেখিনি, শুনেছি উনি নাকি বলেছেন এটার ব্যাপারে কাজ এগিয়েছে আর নথিপত্র হয়েছে, এইগুলোকে বিলাতে আমেরিকাতে তারা সহযোগিতার আশ্বাস পেয়েছেন উনি, আর কাজটা শুরু হলো। তো আশা করি যে এই অর্থগুলো কিছু আমরা ফেরত পাই। ধন্যবাদ, আপনার কাছে ফিরে আসবো। এবার আমি যাচ্ছি আমাদের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মোহাম্মদ বদরুল উদ্দিন নোমান সাহেব। আপনার কাছে প্রশ্ন যে আমাদের বাংলাদেশের মুকুট সুনামধন্য ব্যক্তিত্ব আমাদের লরিয়ান ডক্টর ইউনূস সাহেব এখানে আসলেন এবং প্রবাসীদের সাথে মত বিনিময় করেছেন। ওনার সাথে ব্যবসায়ী প্রতিনিধি আসছেন এবং আপনারা আপনি একজন ব্যবসায়ী হিসাবে প্রতিনিধি দলের সাথে বাংলা বিএসসিআইসির যারা ছিল ওদের সাথে আপনারা মিটিংও করেছেন আমি যতটুকু জানি। এখন আপনার ওনার এখানে আসলে একজন প্রবাসী হিসাবে ডক্টর ইউনূস স্যার সার্বিক মিলে আপনার মতামতটা কি ছিল? আসসালামু আলাইকুম এনটিভির দর্শকদের সবাইকে, এবং আমাকে এখানে আনার জন্য সবাইকে ধন্যবাদ। আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব জলিল ভাই এবং স্যারকে। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস স্যার এখানে আসছেন আমাদের অনেক, আমি একজন প্রবাসী, আমাদের আশা আকাঙ্ক্ষা জন্যই ওনার দিকে তাকিয়েছিলাম আমরা। দেশের কিছু চাওয়া পাওয়া প্রবাসীরা ওনার মুখের দিকে চেয়েছিল। তো বিশেষ করে এখানে আমরা প্রবাসীরা যখন বাংলাদেশে যাই বা বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি, আমরা এখান থেকে অনেক সাফার করি। বিশেষ করে বিমানের টিকিট পাওয়া যায় না প্রবাসীদের জন্য, এটা ইম্পর্টেন্ট। আমি দেখেছি উনি এয়ারবাস কোম্পানির সাথে কথা বলেছে আমাদের প্রবাসী সুবিধার্থের জন্য। জানি না কবে এটা হবে। আর এখানে ঢাকা টু সিলেট ফ্লাইটটা অত্যন্ত জরুরি, অ্যাভেলেবেল ফ্লাইটটা জরুরি। এবং আমরা যে বাংলাদেশি, শুধু আমরা যাদের লন্ডনে আছে তা না, সারা বিশ্বের যে প্রবাসী আছে বাঙালিরা, যাতে এই এয়ারলাইন্সের ইয়াটা আমার মনে হয় উনি অলরেডি যারা মিডল ইস্টে যাচ্ছে তাদের ওয়ান ওয়ে টিকিটটা খুব কম দামে বিক্রি হচ্ছে। হ্যাঁ, বিক্রি হচ্ছে, এটা শুনতেছি, কিন্তু অনেকে এটা সত্য মিথ্যা জানি না। হ্যাঁ, এটা ভুল হয়। তারপরে আমরা কিনতে গেলে এটা হয় না, আমরা কিনতে গেলে হয় না। কিন্তু আমি যে মিডিয়া নিউজে এটা দেখি মিডল ইস্ট এবং মালয়েশিয়ার জন্য করছে। আমি চাচ্ছি সারা ওয়ার্ল্ডের যে প্রবাসীরা অনেক পরিশ্রম করে এখানে, অনেক আশা আকাঙ্ক্ষা দিয়ে এই প্রবাসে আসে, সবকিছু দেশের মাটি মায়া ত্যাগ আকাঙ্ক্ষা ত্যাগ করেই একটা এখানে একাকিত্ব জীবন। এবং ভোটের ব্যাপারটা উনি তো আমি প্রশ্ন রাখছিলাম, উনি
বৈঠকে। আপনিও এটাই দেখছি, বলছে, I do it। হ্যাঁ, আপনি করবে। সম্মানিত ব্যক্তি হিসাবে ওনার সামনে আপনিও গিয়েছিলেন। হ্যাঁ, এটা আমাদের প্রশ্ন রেখেছিলেন। হ্যাঁ, প্রশ্ন রেখেছিলেন। এটা আসলে খুব উনি কথা দিয়েছে যে, এবং কাজ শুরু করেছেন ঢাকায় গিয়ে already। হ্যাঁ, এটা যদি হয় আমাদের প্রবাসী সব বাংলাদেশের জন্য ভালো হবে। এবং এয়ারপোর্টে যে আবার উনি যে এয়ারপোর্টে যে সাফারটা হয়, প্রতিটা বাংলাদেশি যখন সাফারটা হয়, প্রথম উনি ক্ষমতা নেওয়ার পরে মোটামুটি ভালো ছিল ইত্যাদি। আচ্ছা, এখন প্রথম যেই ক্ষমতায় আসে তখন তো সবাই একটু ইয়ে করে, আবার কিছুদিন গেলে লুজ হয়ে যায়। তা আমরা এই লুজটা চাচ্ছি না দেশের ভিতরে। আমরা চাচ্ছি সব সময় একই রকম জীবনযাত্রা, একই মান, আরো কিভাবে উন্নয়ন করা যায় ওই জিনিসটাই চাচ্ছি আমরা প্রবাসী। ধন্যবাদ। আমাদের এই যে স্যার যে নোবেল পেলেন বা আরো অনেকগুলি আপনার পুরস্কার পৃথিবীতে, ওইটার ব্যাপারে আপনার মতামত কি? ডক্টর ইউনূস স্যার আসলে আমি কি বলবো ওনার সম্বন্ধে, উনি তো একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। আর অনেকে অনেক কথা বলতেছে, ওনার নাম নাই লিস্টে, স্যারও কিছুক্ষণ আগে বলে গেলেন। হ্যাঁ, ওনার পরে আসছে। হ্যাঁ, পরে আসছে। কিন্তু আমি যতটুকু জানি, আমি যতটুকু স্টাডি করেছি এবং স্টাডি করে দেখতে পেলাম যে এই অ্যাওয়ার্ডটা যখন রাজার সামনে যায়, ওরা আগের থেকে ইনভাইটেশন না হলে তো ডাক্তার ইউনূস স্যার এখানে আসতো না। ওরা জানে, সব কিছু জানে। আর এই অ্যাওয়ার্ডটা তখনই দেখা হয় যে স্পেশাল ব্যক্তি, একদম অনারেবল ব্যক্তি, তখন স্পেশাল বাকে অ্যালাউন্স করে রাজা নিজে এই অ্যাওয়ার্ডটা দেয়। এটা হয়তো বা অনেকে জানে না। এটা আমি আমার যতটুকু স্টাডি করে আমি জানছি, এই পুরস্কারটা সেভাবেই দেয়। আচ্ছা, চার্লস এই অ্যাওয়ার্ডটা দেয়। আচ্ছা আচ্ছা। এরপরে আপনার যে ব্যবসায়ীদের, যেহেতু আপনার ব্যবসায়ী হিসাবে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আপনারা মিটিং করলেন, আপনারা বললেন উনি তো এয়ারবাস কোম্পানির সাথে বৈঠক করেছেন, তারা এখনো ফাইনালি হয়নি, জাস্ট উনি কথাবার্তা শুরু যখন হয়েছে উনি জাস্ট ওদের থেকে জানতে চাইছে মতামত ইত্যাদি, পরে নিবে। এবং আমাদের যে থার্ড যে রানওয়ে যেটা ঢাকা এয়ারপোর্টে হচ্ছে, সেটা তো জাপানের সাথে আমাদের অলরেডি নেগোসিয়েশন হয়ে গেছে। আর আপনার ওনার ব্যবসার ব্যাপারে বাংলাদেশের বর্তমান যে কি পরিমাণ আপনার এক্সপোর্ট আমাদের দেশের থেকে যাচ্ছে গার্মেন্টসের, বা কত কি এই ব্যাপারে আপনার, বা আপনি কি ব্যবসা করেন? আমি স্পেনের, ইউরোপে রেস্টুরেন্ট ব্যবসা ছিল। এখন যেহেতু আমি লন্ডন বসবাস করি, লন্ডনের ব্যবসার সাথে জড়িত, আমি ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত আছি। আচ্ছা। আবার কিছু সামাজিক কর্মকাণ্ড জড়িত আছি। তাই ব্যবসায়িক প্রতিনিধি দল, FBBCI এর প্রতিনিধি দল আসছিল। কি আশ্বাস দিল তারা? ওদের সাথে আমি একটা মত বিনিময়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। হ্যাঁ, ওদের আশ্বাসটা হলো ওরা প্রবাসীদের জন্য যাতে বাংলাদেশে বিনিয়োগটা কিভাবে হয় এবং বাংলাদেশে বিনিয়োগটা সুন্দরভাবে হয়, আগের কথা সব বাদ, এখন নতুনভাবে কিভাবে করা যায়, নতুনভাবে সুন্দরভাবে ব্যবসা। 5ই আগস্টের আগে যারা ছিল এদের ব্যাপারে তারা তো দেখলাম মিটিংয়ে বললো, অনেক কথাই বললো। আচ্ছা, ওই 5ই আগস্টের কথা ওরা বলতে চাচ্ছে না কিছু। হ্যাঁ, ওরা বলতেছে আমরা নতুনভাবে নতুন বাংলাদেশ গড়ব। হ্যাঁ, নতুন বাংলাদেশ গড়ব, নতুনভাবে। এই যেমন ইংল্যান্ড, ইউরোপ, জাপান, হ্যাঁ, ওই এদের যার যেভাবে দেশ পরিচালনা হয়, এটা তো একদিনে হবে না, আস্তে আস্তে ওরা ঘুরবে। আর যে কোনো একটা ভঙ্গুর অর্থনীতির মাঝ থেকে উঠে আসতে চাচ্ছে, সেটাই। আর এখন বাংলাদেশে ওরা বললো, বাংলাদেশে কোনো ওরা যে BBCI এর যে একটা প্রতিনিধি দল আসছে, ওরা ওদের দুঃখের কথা বললো, ওদের নাকি চেয়ারও নেই একটা, এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান, বিশাল। এখন পৃথিবীর মানুষ তো প্রবাসীরা কিভাবে ইনভেস্ট করবে? তাই সরকারের উচিত ওদের সাহায্য সহযোগিতা করা। মানে আগে যারা ছিল অনেকে পালাইটা গেছে, এরকমই তো বলতে চাচ্ছে। ওরা এইভাবেই বুঝাইলো, যা দেখলো, আমরা নতুন ভাবে আমাদের দায়িত্ব, দেশ তো চালাতে হবে, তাদের ব্যবসা তো চালাতে হবে। মাধ্যমে তারা আসলে এখন ওরা বলছে 3 মাস পরে ইলেকশন হবে, নির্বাচন হবে। হ্যাঁ, নির্বাচনের মধ্যে পরিণত আপনাদের প্রবাসীদের যে ডেস্ক, ওরা ডেস্ক তৈরি করবে, এয়ারপোর্টে ডেস্ক তৈরি করবে, ওয়েবসাইটে নতুনভাবে করবে কিভাবে একজন প্রবাসীর দুঃখ দরদ বিনিয়োগ কিভাবে প্রবাসীদের সাথে যে ব্যবসা বিনিয়োগগুলি আবার নতুনভাবে চালু। ওদের কথাবার্তা মত বিনিয়োগে বুঝলাম ওরা প্রায়োরিটিটা প্রবাসীদেরই দিচ্ছে ইপিজেটের মাধ্যমে। ধন্যবাদ। আপনার কাছে আমরা ফিরে আসবো। আমি আবার যাচ্ছি আমাদের মামুনুল মোর্শেদ স্যার। আমরা দেখলাম যে সরকার দায়িত্ব নেওয়ার পরে যে 3টা জিনিস ছিল, সংস্কার, তারপরে বিচার, নির্বাচন, 3টা প্রজেক্ট।
এবং যে আজকেও দেখলাম যে জাতীয় ঐক্যমত একটা কমিটির মাধ্যমে দলগুলির সাথে আলোচনা, গতকালকে বিএনপি ছিল, আজকে আমরা জামাত যোগদান করল। এখন এই যে বিতর্কিত নির্বাচন, 3টা নির্বাচন ছিল 2014, 5 জানুয়ারি, 2018 এবং 2024, এই 3টা নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে অর্থাৎ ডেকে পাঠানোর জন্য, আলোচনার জন্য যে কমিশনটা করলেন, এই ব্যাপারে আপনার কি, যে নির্বাচনগুলিতে আপনি দেখেন 2009-এর পরে সেটার ব্যাপারেও কিছু বিতর্ক আছে, কিন্তু অতটা ছিল না। কিন্তু 14, 18 এবং 24-এ যারা দায়িত্বে ছিলেন, যেটা ঘটেছে খুবই দুঃখজনক। এই জিনিসটা নির্বাচন কমিশন থেকেও আশা করেনি, এবং যেগুলো হয়েছে বলতে গেলে ভালো কিছু হয়নি। দেশের গণতন্ত্রের দিকে তো ক্ষতি করেছে। আবারও একটা আওয়ামী ফ্যাসিস্ট রিজিম মোটামুটি কায়েম করে যেগুলো হচ্ছে সেইগুলো চালু রেখেছেন ওরা 15.5 বছর। শেখ হাসিনার বিদায়ের পরে এখন নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন ডক্টর ইউনূস। এবার সামনে দেখব নির্বাচন কমিশন কেমন করে। আগের গুলো তো 5 জানুয়ারি তো ছিল, যেটা 153 জন তো বিনা ভোটে। হ্যাঁ, তো চিন্তা করে দেখেন 300 মধ্যে যদি অর্ধেকের বেশি কোনো ভোট ছাড়াই নির্বাচনে জিতে যায়, তো এর চেয়ে বড় ফার্স আর কি হতে পারে। ইংরেজি কথাই বললাম আপনার, যে এটা একটা প্রতারণা ছিল লোকের জন্য। আচ্ছা, আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়াটা আবার ফিরে যেতে আপনার মতামত কি? আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট থাকা তো ভালোই। আমার মনে হয় সব পলিটিক্যাল পার্টি এই ব্যাপারে একই মত যে কেয়ারটেকার গভর্নমেন্ট, কিন্তু দীর্ঘকাল একটা আনইলেক্টেড গভর্নমেন্ট হবে সেটাও কেউ চাচ্ছে না, এবং আমার মনে হয় আমরা প্রবাসীরাও চাচ্ছি না। আমরা চাচ্ছি ইলেক্টেড গভর্নমেন্ট আসুক, আর নির্বাচিত সরকার যারাই আসুক তাদের দেশের দায়িত্ব নিতে হবে। শুধু দায়িত্ব না নেওয়ার ব্যাপার না, সঠিকভাবে নিতে হবে। এবং যে 3টা নির্বাচন প্রস্তাবিত হলো, তার মধ্যে সবচেয়ে বেশি হলো 2018 সালে হুদা এবং হেলাল উদ্দিনের ব্যাপারে। ওই নির্বাচনটার ব্যাপারে আপনার মতামতটা কি? ওইটাও খুব বাজে ইলেকশন হয়েছিল, কোনো ঠিক মতো ইলেকশন হয়নি। বিরোধী দলগুলিকে তারা নিতেই চায়নি। যারা ওরা নির্বাচন করেছিল একটা টেস্ট দেখাচ্ছে, তখন দেখেছিল যে সব ভোট আগের রাত্রেই সিন ছাপার বেড়ে আওয়ামী লীগের কর্মীরা যে বেড়ে এসছে। নির্বাচন কমিশন কিছুই করেননি, কিছুই হস্তক্ষেপ করেননি, বরং সরকারের দিকেই ওনারা ছিলেন। এগুলো সব পাতানো ইলেকশন ছিল, এবং যেটা লাস্টে 24 হলো সেটা মানে তাদের প্রার্থী দিয়ে একদম একই হয়েছে। শেখ হাসিনা গভর্নমেন্ট আসার পরে যেসব 3টা নির্বাচন হয়েছিল, 3টাই মানে কোনো ফেয়ার ফ্রি ইলেকশন ছিল না। এটার মধ্যে এই যে নির্বাচনের সাথে সম্পৃক্ত কারা কারা, এদের ব্যাপারে যখন সরকার যে একটা কমিশন গঠন করলো, এই ব্যাপারে আপনার মতামত? আমার কথা হলো, দেখেন সরকার কমিশন গঠন করলো, তারা কতটা কাজ করবে, ওদের টাইম বা কত আমি ঠিক জানি না। এটা তো একটা নির্বাচিত সরকার যদি করেন সেটাই ভালো হবে। ফেব্রুয়ারি লাস্টে হয়, তারা তো এই কাজগুলি এখন শুরু করছে। তো ওটা চলমান থাকবে। আপনার এই রিফর্ম প্রোগ্রাম যেটা হলো, এটা তো অনগোয়িং, একদিনে শেষ হয় না। এটা কোনো ক্ষণস্থায়ী কাজ না, এটা স্থায়ীভাবে চলবে। ওইগুলোর মধ্যে যত বেশি পরিবর্তন দরকার আছে, জবাবদাহিতামূলক গণতন্ত্র ফিরত আসা দরকার। সাবেক যারা জড়িত ছিল ওদের বিচার করা উচিত মনে করেন আপনি? বিচার করা উচিত, কিন্তু তার চেয়ে বড় হলো যে যারা আদেশ করেছেন ওদেরকে এইসব কাজ করতে, ওনাদের দোষটা হলো যে ওনারা এইসব কথা শুনেছিলেন কেন। হ্যাঁ, এইটাই দুঃখজনক ব্যাপার। এগুলো বিচারের কথা বলতে তো অনেককে বিচার করতে হবে ভাই, শুধু এদেরকে না, বহুত লোকেরই বিচার করতে হবে নির্বাচনের স্বার্থে যেটা এখন প্রয়োজন। সেগুলো তো অবশ্যই আমি আপনার সাথে একমত যে একটা অ্যাকশন না নিলে মানুষগুলো ইংরেজিতে বলে হ্যাঁ রেকটিফাই হবে না কোনোদিন। একবার যখন একটা ফেয়ার ফ্রি ইলেকশন চলমান হয়ে যায়, তারপরে কথা পরের ব্যাপার, কিন্তু তার আগে পর্যন্ত এইগুলোকে না ঠিক করলে তো বলা যায় না কখন কে
ওকে, ধন্যবাদ স্যার। আপনি আমরা ফিরে আসবো আপনার কাছে। বদরুল সাহেব, স্যার তো বললে আপনার কি যে নির্বাচনগুলি ঘটলো, আপনি কি ভোট দিতে পারছেন? না, আমি কখনো ভোট দিতে পারি নাই, এটা তো একটা স্বপ্নের ব্যাপার। ভোট দেওয়াটা একটা স্বপ্নের ব্যাপার। তবে আমি এই লন্ডনে এসে ভোট দিয়েছি। হ্যাঁ, এটা আমার কাছে এত ভাল লাগছে। তাই ব্রিটিশ ইলেকশনে, হ্যাঁ, ব্রিটিশ ইলেকশনে যখন আমি এই ভোটটা দিতে গেলাম, তখন আমার বুকটা ফাইটা গেল। হ্যাঁ, এবং কান্না আসলো। আমি আমার দেশের মানুষ কেন ভোট দিতে পারে না, কেন ভোট সেন্টারে দিতে পারে না? হ্যাঁ, এখন একজন প্রতিনিধি যখন ভোটের মাধ্যমে আসবে, নির্বাচিত হয়ে আসবে জনগণের ভোটের মাধ্যমে, তখন দেশ ভালো চলবে, সমাজ ভালো চলবে, অফিস আদালত সিস্টেম সবই ভালো চলবে। হ্যাঁ, একটা জবাবদিহিতা থাকবে। কিন্তু আমাদের দেশে কোনো জবাবদিহিতাই নাই। স্যার বলল ওই তাদের একটা অ্যাকশনে যাওয়া দরকার, যে আমাদের ফিউচার প্ল্যান, নতুন প্রজন্ম কিভাবে এই সুন্দর সাদা একটা বাংলাদেশ করবে। তাই এই জিনিসটা এখন থেকে যদি আমরা স্ট্রিক্ট না হই, এখন থেকে যদি আমরা সচেতন না হই, তাহলে আমাদের দেশ অন্ধকার। একদম সাতক্ষণ লাভ না হয়। যারা কমিশনের দায়িত্বপ্রাপ্ত আজকে যেটা এটা প্রধান হলো আপনার ডক্টর ইউনূস স্যার এবং সাথে সম্পৃক্ত হলো যারা চালিয়ে নেওয়া অন্যরা। ধন্যবাদ। দর্শকবৃন্দ আমাদের সাথে থাকবেন, আমরা আবার ফিরে আসবো, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শকবৃন্দ আমাদের সাথে থাকার জন্য। আমাদের একজন অতিথি জ্যামের কারণে দেরিতে আসছেন, পরিচয় করে দিচ্ছি। আমাদের শাহ মোহাম্মদ ইব্রাহিম, উনি আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব, কমিউনিটি লিডার এবং ইউকে আপনারা জানেন যে উনি বাংলাদেশ কৃষক দলের এখানকার জেনারেল সেক্রেটারি, কমিউনিটি সাউথ দলের বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী। আমি আমাদের পরিচিত মুখ, অনেকবার উনি এই টিভিতে কথা বলছেন। দেশের মানুষকে নিয়ে উনি ভাবেন, চিন্তা করেন। একজন রাজনীতিবিদ হিসাবে উনি সবসময় দেশকে আমাদের মতো মায়া করেন, তবে রাজনীতিবিদদের একটু বেশি মায়া, এটা আপনারা ভালো করে জানেন যেহেতু রাজনীতি করে। তাই ওনাকে আমি পরিচয় করে দিচ্ছি। ইব্রাহিম ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি জলিল ভাই, ধন্যবাদ। জ্যামে পড়ে গেছেন লন্ডনে, ঢাকার মতো জ্যাম। সরি, ঢাকার চাইতে আরো বেশি জ্যাম। দর্শকদেরকে সরি বলেন। দর্শকদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি যে আমি লেটে পৌঁছেছি সেটে। আচ্ছা, অবশ্যই সাথে থাকবেন, আলোচনা শুনবেন। আপনাকে দিয়ে আমরা শুরু করছি এখন। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি একজন পলিটিশিয়ান, আপনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, কৃষক দল, হ্যাঁ, জিয়াউর রহমানের যে মানে স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য কৃষকদেরকে উনি কিন্তু আপনার যে সবচেয়ে বেশি পরিমাণে কৃষি ডেভেলপ করার জন্য উনি খাল কাটছেন, বিভিন্ন অনেক কথা আছে। যাই হোক, এনি হয় আপনি এই যে প্রবাসে বিশেষ করে 1/11-এর পরে, আমি তো ইউরোপে তখন বা আমি পরে লন্ডনে আপনাকে দেখলাম, অনেক কাজ করছেন দেশ জাতির জন্য। এখন আপনার এই যে মানে প্রবাস থেকে যে রাজনীতি করছেন, অদ্যাবধি করছেন, এবং আপনি মিডিয়ার মাধ্যমেও দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি করেন। এখন এই রাজনীতিতে আপনি একটা পোস্ট বেয়ার করছেন। এখন 5ই আগস্টের পরের যে বিএনপি প্রবাস থেকে যে পরিমাণে আপনার স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য আন্দোলনের সাথে ইউকে বিএনপির মালেক ভাইয়ের সাথে আপনি কাজ করছেন। এখন আপনার এই এর জন্য দল থেকে আপনাকে এই যে কি ভাবছেন দল আপনাকে নিয়ে? ধন্যবাদ জলিল ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যে 1/11-এর পর থেকে আজ পর্যন্ত যে আন্দোলন সংগ্রাম হয়েছে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা বিরোধী, এবং আপনারা জানেন একনায়কতন্ত্র করার যে পায়তারা চলছিল বাংলাদেশে, এটা ভেঙে দেওয়া হয়েছে 5 তারিখে। বাংলাদেশের আপামর জনগণ ঝাঁপিয়ে পড়েছিল। যাদের এই আত্মাহুতির বিনিময়ে আমরা 5ই আগস্ট পেয়েছিলাম, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি একটা দল যেহেতু পদে রয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কৃষক দলের দায়িত্বে রয়েছি সদস্য সচিব হিসেবে। আপনারা সবাই দেখেছেন বা আপনি বলেছেনও যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ভাইয়ের সাথে থেকে অগ্রণী ভূমিকায় পালন করে আমরা ফ্রন্ট লাইন থেকে আন্দোলন সংগ্রাম করেছি। এখন আমাদের যে প্রবাসীদের প্রত্যাশা হচ্ছে, বর্তমানে প্রত্যাশা কার কাছে করবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান রাষ্ট্রপ্রধান, আপনারা জানেন যে উনি একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, এক সম্মানী ব্যক্তি। ওনাকে স্টুডেন্টরা যারা 36 দিনের আন্দোলন করে এই সরকারকে পতন ঘটিয়েছে মনে হয়, তারা ভাবতে পারে তারা কিন্তু আমাদেরই আন্দোলনের ফসল। 36 দিনের একটা সরকারের জন্ম হইতে পারে না, বা আন্দোলনের মনে করেন 36 দিনের আন্দোলনে এই 16 বছরের স্বৈরাচারকে বিদায় করা সম্ভব হতো না যদি না নিপীড়িত মানুষের সকলের ঐক্যবদ্ধতা না থাকতো। আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দল করে না,
এরকম মানুষও রয়েছে যারা নিরপেক্ষ, তারাও তারেক রহমান সাহেব এখান থেকে আন্দোলন উদ্বুদ্ধ করছেন। তারাও ছিল এই আন্দোলনে। এবং আপনি জানেন যে আমাদের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রত্যেকটা সময় উনি বলছে যে আমাকে ভোট দেওয়ার দরকার নাই, আমাকে প্রধানমন্ত্রী করার দরকার নাই, তোমাদের ভোট তোমরা দিবে। ছাত্রদেরকে তুমি বলে বলছে, আপনাকে আমাকে কিন্তু মানে উদ্ধৃতি দেয় নাই, তাই উনি কিন্তু তোমাদের ভোট তোমরা বেছে নাও, তোমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করো। উনি ছাত্র আন্দোলন 2018 সালেও ওইটাতেও আমার হাতকে শক্তিশালী, আমার হাতকে ওই আন্দোলনকে উনি চাঙ্গা করার সহযোগিতা করেছেন। পরবর্তী সময়ে বলছে টেক ব্যাক বাংলাদেশ। এবং যখন ছাত্র আন্দোলনটা আপনারা জানেন যে 36 এই 1 তারিখ অগাস্টের আগেই কিন্তু আমরা 1 দফার দাবি দিয়েছি। 1 দফার দাবির পরবর্তীতে কিন্তু স্টুডেন্টদের সাথে প্যারেন্টসদেরকে থাকার জন্য বলা হয়েছে আপনার সন্তানের পাশে থাকুন। আবার উনি কিন্তু আরেকটা জিনিস বলছেন, জানতো যে এই স্বৈরাচারকে হটানো অনেক কঠিন, তাই উনি বলছিল যে ফয়সালা হবে রাজপথ, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। এরই অংশবিশেষে ফয়সালা রাজপথে হয়েছে। রাজপথ থেকে ছাত্র জনতা তারা সিদ্ধান্ত দিয়েছিল যে বয়োজ্যেষ্ঠ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপ্রধান করা হবে। উনি তৎকালীন সময় উনি ফ্রান্সে ছিলেন। ফ্রান্স থেকে 8 তারিখে উনি ব্যাক করে রাষ্ট্রের ভার গ্রহণ করেছেন। কিন্তু এই মুহূর্তে আমরা যারা বিএনপি করি, আমাদের দল যদি কোনো সময় সুসময় আসে বা আমাদের দল যদি ক্ষমতায় আসে, প্রবাসীদের পক্ষ থেকে প্রবাসী বিএনপি যুবদল ছাত্র দলের পক্ষে যারা কাজ করেছেন সামনক্ষবাদ থেকে সকলের প্রতি যেন দল একটা সুদৃষ্টি রাখে। আমি কোটায় বিশ্বাস করি না, প্রবাসীর মধ্যে হাজারো মানুষ আছে, এইখানেও মেধার বিকাশ, মেধার যাচাই করে আপনার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বিবেচনা করবেন। এবং যারা বর্তমান দলের মূল চালিকা শক্তিতে রয়েছে তারা ইয়াংদেরকে, মানে যৌবন যাদের যুদ্ধ তাদের ইয়াংদেরকে অনেক প্রায়োরিটি দিচ্ছেন। কারণ আপনি জানেন যে কিছুদিন এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে যখন আমাদের লিডারের মিটিং হয়েছে, ওই আলোচনাতে কিন্তু 2 জন ইয়াং উপদেষ্টার ব্যাপারে কিন্তু পজিটিভ ওনার মন্তব্য করেছেন। তার মানে হচ্ছে আমরা ইয়াংদেরকে সাথে রেখেই আমরা দেশ পরিচালনা করবো, এগিয়ে যাব এবং বয়োজ্যেষ্ঠদের মুরব্বীদের পরামর্শ নিয়ে বাংলাদেশ একটি বিনির্মাণ হবে, সুন্দর সুশীল সকলকে নিয়ে একটা ভারসাম্য একটা সরকার গঠন হবে, দলমত নির্বিশেষে। সকলের একটাই দাবি যেন সন্ত্রাসমুক্ত বাংলাদেশ এবং একটা ভোট হোক নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আর এই ভোটের যে পরিবেশটা সৃষ্টি করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুল সাহেব, এটাই আমাদের প্রত্যাশা। আমি আসছি আবার পরবর্তী আলোচনায়। ধন্যবাদ স্যার। আপনার কাছে প্রশ্ন, আমরা দেখলাম যখন তারেক সাহেবের সাথে আমাদের ইউনূস স্যারের সাথে যে প্রথম যে ট্র্যাকশনটা যে এগিয়ে গেল, মনে হলো যেন বাপ বহুদিন পরে তার সন্তানকে ফিরে পেলে যেভাবে একটা মানে আবেগকে গ্রহণ করে, এরকম হাত ধরে 2টা হাত নিয়ে আবার এরকম করলেন, একটা উষ্ণ অনুভূতি আমরা দেখতে পেলাম। আর এটার জন্য আমরা বেগম খালেদা জিয়া যে এই যে নেগোসিয়েশনটার পিছনে উনি সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন এবং বলছে আমার মা আপনাকে সালাম জানিয়েছেন। এখান থেকে আপনি কি আমরা এটা একটা শিক্ষা নিতে পারি মনে হয়? আপনি যেটা বললেন বয়সের ব্যবধান যদি দেখেন তো ডক্টর ইউনূস তো নিশ্চয়ই বাবার বয়সী। হ্যাঁ, আর তারপরে এখনো তো বিএনপি চেয়ারপারসন হলেন বেগম খালেদা জিয়া। তো উনার নির্দেশ ছাড়া কি বিএনপি চলবে? আমার তো মনে হয় না। তো উনার একটা খুব বড় ভূমিকা এখানে আছে। আর কথাবার্তার মধ্যে যেটা মনে হলো যে ওনার ভূমিকা একটা খুব অগ্রণী ভূমিকা। আর সবচেয়ে বড় কথা হলো যে একটা খুব পজিটিভ রেজাল্ট বেরোলো। এখান থেকে আমরা অনুমান করতে পারি যে মোটামুটি ইলেকশনের ব্যাপারে ফয়সলাটা হয়ে গেল। এটা তো সবচেয়ে বড় জিনিস, অর্জন। আর 2 নম্বর হলো এই আন্তর্জাতিক সরকার, আপনারা যেটা বললেন কি ইন্টারিম গভর্নমেন্ট যেটা আমরা ইংরেজিতে বলি, এরা বসেছে। তো এরা তো ক্ষণস্থায়ী না, এরা কিছুদিনের জন্য আছে। এদের মেইন মুখ্য উদ্দেশ্য হলো, আমি বলবো না রিফর্ম, আমি বলবো না যে সংবিধান কি কনস্টিটিউশনের ব্যাপারে বেশি করা, মেইন কাজটাই হলো নির্বাচন করে আপনারা একটা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভের হাতে পাওয়ার দিয়ে দেবেন। ইলেকটেড রিপ্রেজেন্টেটিভরা মেজরিটি পার্টির, তারাই লিডার যাকে ঘোষণা করবে পার্টির মানে পার্লামেন্টারি, উনি হবেন প্রাইম মিনিস্টার।
এটাই হলো ব্যাপার। আর আশা করছি ওটাই হবে। সামনে তো আমরা আশা করছি ফেব্রুয়ারি দেখবো আমরা মাসে রোজার আগেই ইলেকশনটা হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমি ফিরে আসছি বদরুল ভাই। জি ভাই। আপনি জানেন যে এই যে আমাদের কিছু গতকালকে আমরা দেখলাম যে ওই যে দুর্নীতি দমনের যে আমাদের যে ডক্টর ইউনূস স্যার এখানে আসছেন আমাদের যে দুর্নীতির অর্থ নেওয়ার জন্য, এর মধ্যে আমাদের যে সাবেক যে আমাদের হাই কমিশনের যে প্রধান ছিলেন সাইদা মুনা তাসনিন, ওনার স্বামী জেনারেল আপনার নেক্সট একটা ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান ছিলেন তহিদুল ইসলাম চৌধুরী। উনি বাংলাদেশ থেকে প্রায় 2000 কোটি টাকা 12টা আপনার ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার করছে। ঠিক আছে, এখন একজন এই যে ডিপ্লোমেট হয়ে এই ধরনের একটা কাজ করা, এটা আপনি কি বুঝছেন? সিনিয়র। আচ্ছা, এই ব্যাপারে আমরা খুব আশাহত, বিশেষ করে প্রবাসীরা। গুড। তাই প্রবাসীরা আসলে এইটা মানে নিউজটা দেখা আসলে আমার সেই রাত্রে ঘুম আসে নাই। হ্যাঁ, 2000 কোটি টাকা, এটা একটা ভুয়া প্রতিষ্ঠানে এই 2000 কোটি টাকা যদি বাংলাদেশে ইনভেস্ট হইতো, হ্যাঁ বাংলাদেশে ইনভেস্ট হইতো, তরুণরা উদ্বৃত্ত হইতো, ওই টাকাটা যদি বাংলাদেশে কাজে লাগতো, বেকারত্ব রোধ হইতো, বেকারত্ব রোধ হইতো, তারপরে কাজের কর্মসংস্থান তৈরি হইতো, দেশ উন্নত হইতো। কিন্তু এই যে শ্রমিকরা আন্দোলন করে, ওদের এই যে শ্রমিকরা রাস্তা আন্দোলন করছে, এই টাকা দিয়ে ওদের মোচন হইতো। কিন্তু 2000 কোটি টাকা আমার কথা হলো কি, যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি একটা দায়িত্ব জায়গায় থেকে, ইংল্যান্ডের মতো একটি সভ্য কান্ট্রিতে থেকে উনি হাই, অর্থাৎ সারা পৃথিবীর 5-6 জন ডিপ্লোম্যাটদের মধ্যে উনি একজন। আর স্বৈরাচারী খুনি হাসিনার একদম সহচর এবং দূষর ছিল। সে এই সচেতন একটা দেশে থেকে তার স্বামীর উদ্বুদ্ধ করছে এরকম। আপনি জানেন যে তার চাকরি চলে যাওয়ার পরে তার সিস্টেম হচ্ছে যে চলে যাওয়া বাংলাদেশে ব্যাক করা। সে নিজে গিলটি ফিল করার কারণে কিন্তু সে দেশ ছাড় এবং তার স্বামীর অপকর্মগুলো সামনে আসবে। যাই হোক, সে কিন্তু এখানে হয়তো কোথাও লুকিয়ে আছে। আমরা এগুলোকে ফাইন্ড আউট করবো যদি আমাদের বিএনপি সরকার ক্ষমতায় আসে। আমাদের ইসলামে বলা আছে হারামে আরাম নাই। হ্যাঁ, সৎ পথে চলে, সৎ পথে করো। আমরা যে একটু ব্রেকে যাইতে হবে, আসর আজান। দর্শক আমাদের সাথে থাকবেন, আমরা আবার ফিরে আসছি। থ্যাংক ইউ দর্শক বিন আমাদের থাকার জন্য। আমরা আবার ফিরে আসছি স্টুডিওতে। ইব্রাহিম সাহেব, পলিটিশিয়ান, আপনাদের কাছে বর্তমানে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে? ডক্টর ইউনূস সাহেব লন্ডন থেকে যাওয়ার পরে যে উনি যে দলগুলির সাথে মতবিনিময়ের জন্য ডাকলেন, সেখানে আমরা দেখলাম যে কয়েকটা দল প্রথম যায়নি, যদিও আজকে গেছে। এবার মতামত জানতে চাই প্লিজ। ধন্যবাদ জলিল ভাই। আপনি জানেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান লন্ডনে থাকেন। সেই সুবাদে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ওনার রাজকীয় মিটিংয়ের পরিশেষে উনি প্রয়োজনীয়তা অনুভব করেন যে দলের একটা শীর্ষ স্থানীয় নেতা যেহেতু এখানে থাকেন, ওনার সাথে একটা মিটিংয়ে এখানে মিটিং করেছেন। আমি বর্তমানে উনি থাকেন। আপনারা জানেন যে প্রতিবন্ধকতা ছিল, বাংলাদেশে থাকতে পারে নাই দীর্ঘদিন, বাংলাদেশে যেতে পারে নাই, অনেকগুলো মিথ্যা মামলা, গায়েবী মামলা, অনর্থক মামলা, এখনো আর অন্য আমি একটা 1 মিনিট আরো অন্য জিনিস থাকতেও পারে, অন্য জিনিস থাকতে পারে, যে কারণে উনি, আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে যেদিন আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমান সাহেব মিটিং করেছেন, এরপর দিনই কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব উনি বললেন যে তারেক রহমানের দেশে ফেরত যাওয়ার আর কোনো প্রকারের বাধা থাকছে না। কিন্তু এরপরেও কিন্তু আরও কিছু জিনিস অন্তরালে থাকতে পারে, যেগুলো নিয়ে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব ইতিমধ্যে কাজ করে যাচ্ছেন। আশা করি খুবই দ্রুত এই জিনিসগুলো সম্পন্ন হলে উনি ফেরত যাবেন দেশে, তখন দেশেই মিটিং করা সম্ভব হবে। যেখানে থাকবেন গুলশানের বাড়িও পরিষ্কার। জি, তবে যেই বিষয়টা আপনি বললেন যে এনসিপি এবং জামাত ইসলামী তাদের গাত্রদাহ, মানে অর্থাৎ তাদের গা কেন জ্বলতেছে, তারা চাচ্ছিল কি জানেন, যে যেহেতু তারেক রহমান বিদেশে থাকে, বিএনপি একটা বড় দল, বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে তারা তাদের নিজেদের আখের গোছানোর একটা চিন্তা তারা কিন্তু করতেছিল। আপনি জানেন যে গত 2 মাস আগে এপ্রিলের 1 তারিখ থেকেই জামাত ইসলামী সারা বাংলাদেশে তাদের প্রার্থীদের মনোনয়ন কিন্তু চূড়ান্ত করে ফেলাইছে, মানে অর্থাৎ বাছাই পর্ব কমপ্লিট করে ফেলাইছে। এবং এনসিপিও তাদের এলাকা ভিত্তিক, আমি দেখছি যদি ভুল না করি, যে আমাদের ওই যে সুবর্ণচরের যে ছেলেটা এনসিপির যে নাম কি,
মাসুদও কিন্তু অলরেডি দেখলাম যে তার বলল যে নির্বাচনের প্রক্রিয়াতেই তারা হাঁটছে। অথচ আমরা যখন নির্বাচন নিয়ে কথা বলি তখনই বিএনপিকে বলে বিএনপি নির্বাচন চাচ্ছে, বিএনপি সব দলই কিন্তু নির্বাচন চাচ্ছে। যেই দলগুলোই কথা বলে, জাপানে গিয়েও বলে আসছিল ডক্টর ইউনূস সাহেব, যেখানে আমরা ইউনূস সাহেবের বিরুদ্ধে দাঁড়াই গেছিলাম মধ্যে, যে উনি বলল সবাই চায় না নির্বাচন, একটা মাত্র দল চায় নির্বাচন। আসলে কিন্তু বাংলাদেশের 39টা নিবন্ধিত দল সবাই কিন্তু নির্বাচন চায়, এক্সেপ্ট জামাত নিচে নিচে চায়। কারণ উপরে কারণ হচ্ছে তারা কিন্তু যদি নির্বাচন না চাইতো, এপ্রিলে যে বিতর্ক মে জুন জুড়ে আলোচনাগুলো হচ্ছে নির্বাচন, সেই জায়গায় এপ্রিলে তারা নির্বাচনে বাছাই কমপ্লিট হয়ে গেছে। কোন আসনে কে নির্বাচন করবে আপনি জানেন যে ওয়াচ করে যে মৌলানা আমির হামজা সাহেব, উনি কিন্তু ওনার এলাকা থেকে অলরেডি নমিনেশন পেয়ে গেছে। ওই মানে অর্থাৎ নমিনেশন পাইছে, দলীয় ম্যান্ডেট পেয়ে গেছে দলীয় জামাত ইসলামের পক্ষ থেকে। তারা যদি পাবলিকের সামনে স্ক্রিনে যদি এক ধরনের বলে, পিছনে আরও অন্য ধরনের মানে একটা ফোন দিয়ে এঁটে রাখে, তাহলে তো পাবলিক দিশেহারা হবে। এমনি আমরা একটা স্বৈরাচারকে হঠাৎ গিয়ে আমাদের সময় ক্ষেপণ হয়েছে। আজকে যেই ছেলেটার বয়স 32-33, সেই ছেলেটা মেয়েটা ভোট দিতে পারে নাই, ভোটের অধিকার হরণ হয়েছে দীর্ঘ সময় যাবত। এই পর্যন্ত আমি মনে করি ভোট হওয়া অতীব জরুরি। ভোটের জন্য এত আন্দোলন ছিল, যদি শেখ হাসিনা ফেলও করতো, একটা ভোট দিয়ে দিত, তাহলে তাদের এত জোরে সোরে পতন হতো না। এটাই মানে সবাই কিন্তু ভেবে নিচ্ছে। আর এনসিপি এবং জামাত ইসলাম গতকাল পর্যন্ত যায় নাই, তারা না যেতে পারবে না, তাদের মধ্যে কাজ করেছিল, আজকে তারা গিয়েছে। তারা গতকাল পর্যন্ত যায় নাই বিকজ অফ তারা একটা জেলাস ফিল করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস মনে হয় আবার তারেক রহমানের সাথে মিটিং করাতে তাদের আবার লস হয়ে গেল। তাদের কোনো লস হয় না, বরঞ্চ বাংলাদেশের উপকার হয়েছে, সারা বাংলাদেশে উপকৃত হবে। দেশনায়ক তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের দুইজন শীর্ষ নেতার বৈঠক বাংলাদেশের হওয়াতে বর্তমানে আমি মনে করি একটা স্থিতিশীলতা ফিরে এসেছে। গত কয়েকদিন যাবৎ ফেসবুক এই 3-4 মিটিংয়ের পর থেকে একটু স্থিতিশীলতায় আছে, নাইলে কিন্তু আগে অভিমানটা হয়েছে, একজনের বিরুদ্ধে প্রপাগান্ডা লিপ্ত ছিল, এই প্রপাগান্ডাগুলো কমে এসেছে। আমরা দেখেছি যে জামাতের কি ছাত্র শিবিরের সেক্রেটারি ছিলেন সাবেক মাসুদ সাহেব, উনি ওই ভোটারদেরকে টাকা দিচ্ছেন 5-6 গণে মাথা গণে, এই ধরনের সিচুয়েশন কিন্তু চলে আসছে। আর বিষয় হচ্ছে যে আমরা একে অপরে কাদা ছোড়াছুরি না করে, কাদা ছোড়াছুরি করলে কিন্তু এই স্বৈরাচার যে খুনি হাসিনার যেই যারা অপরাধ করেছে, তারা অপরাধীরা কিন্তু মিক্সনভাবে আমাদের সাথে মিশে তারা পার পেয়ে যাবে, এবং এই অতগুলো হত্যার বিচার সঠিকভাবে হবে না বাংলাদেশে, এবং সুন্দর একটি নির্বাচনও হবে না। আমার যে বক্তব্য সুযোগ দেন আমি বলবো, তারপরও দর্শকদের সকলের উদ্দেশ্যে, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনের আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান অত্যন্ত দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছেন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আচ্ছা, ফিরে আসবো আমরা ইব্রাহিম ভাই আপনার কাছে। জনাব আমাদের বদরুল ভাই, আপনার কাছে প্রশ্ন হলো এই যে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে আপনার কি মতামত? ধন্যবাদ জলিল ভাই, খুব সংক্ষেপে বলতে হবে জি বলার জন্য। যে এই বৈঠকটা সারা বাংলাদেশের মানুষ তাকায় ছিল, এটা একটা অবিস্মরণীয় একটা বৈঠক। এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। হ্যাঁ, এই বৈঠকটা, কারণ বাংলাদেশের এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এই বৈঠকটা যদি না হইতো বাংলাদেশের অবস্থা যে কি হইতো কেউ বলতে পারত না। হ্যাঁ, এর জন্য আমাদের যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, উনি যে 3 বারের প্রধানমন্ত্রী, উনি যে বিচক্ষণ, উনি যে দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, জাস্ট 1 মিনিটের 2 মিনিটের বুদ্ধিতেই এটা বাংলাদেশের শান্ত স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং যখন ডক্টর ইউনূস স্যার তারেক সাহেবের সাথে মিটিং করছে, লন্ডনে আসছে, অনেক আলোচনা হয়েছে, একটা এখানে লন্ডনে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল ঈদের মতো। হ্যাঁ, একটা ঈদ মানে সারা বাংলাদেশের মানুষ, সারা প্রবাসীরা আর সারা পৃথিবীর মানুষ। এবং এমনকি কিছু আমি ফেসবুকে পোস্ট দেখছি, 1 মিনিট শেষ করতে হবে স্যার কাছে। আমি ফেসবুকে ওই যে পোস্ট দেখছি, সারা বাংলাদেশ তাকিয়ে রয়েছে তারেক রহমানের সাথে। হ্যাঁ, উনি মিটিংয়ের আগে যে একজন যে জেন্টেলম্যান, একজন হ্যান্ডসাম, একজন স্টাইলিস্ট, এবং কথাবার্তা নতুন প্রজন্মের কিভাবে শিখাইতে হবে, উনি প্রথমে স্যারকে সালাম দিল, আমার আম্মা সালাম জানাইছে। হ্যাঁ, একটা কলম উপহার দিল, 2টা বই উপহার দিল। এই বইয়ের ভিতরে 2টা জিনিসের ভিতরেই হ্যাঁ দিল, এবং কলমটা দেওয়া মানে কলম এবং বই, এই 2টা জিনিস বাংলাদেশের জন্য খুব
গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের শিক্ষার অভাব আছে, শিক্ষণীয় অনেক কিছু দরকার। ধন্যবাদ। হ্যাঁ, শেষ। ধন্যবাদ আপনার সুন্দর কথা বলার জন্য। স্যার, আপনার লাস্ট মতামত কি, অ্যাচিভমেন্ট কি? আমাদের সময় শেষ। ব্যাপার হলো আজকের এই যে বৈঠক এবং আমাদের অনুষ্ঠান, আমাদের যেটা সামনে দরকার, আর ইনশাল্লাহ বোধহয় হচ্ছে, জি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ইলেকশন। জি ইলেকশনটা কি হবে আগে থেকে আমরা এটার মধ্যে যাব না, বোধহয় বোঝা যাচ্ছে কারা বসবেন ক্ষমতায়। আমার নিজের যেটা ভাবনা, থিঙ্কিং যেটা বলি, আমি চাই যে আমাদের বাংলাদেশের একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসুক, একটা গণতান্ত্রিক পরিবেশ ফেরত আসুক, রুল অফ ল আসুক, এবং পাবলিক রাইটস প্রোটেক্টেড থাকবে। That's true. এইগুলো না হলে আপনার যতই সংস্কার এরা করছে, সংস্কার করা এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ না, এটা একটা নির্বাচিত সরকারের কাজ। পার্লামেন্টে তারা পার্লামেন্টের মধ্যে থাকলে, বিল পাস কেন করে জনগণের ব্যাকিং ছাড়া আমি যতই ভালো কাজ করি সেটার কোনো ফলপ্রসূ হবে না লং টার্মে। তা আমি এখন বর্তমানে একটু আশাবাদী, আল্লাহর ফজলে ইলেকশন। এই অনুষ্ঠানটা কেমন আজকে আপনার অনুভূতি? হ্যাঁ, আজকের এই প্রোগ্রামটার থেকে কি মনে হয় আপনার? আমার তো ওই ভাইদের সাথে পরিচয় হলো, ভাল লাগলো। আপনার সাথে তো দীর্ঘকালের এই পরিচয়, জি। আপনি আমাকে অনেকবার ডেকেছেন, এবার আসতে পেরে আমি খুশি হয়েছি। এবং ধন্যবাদ স্যার আপনার আপনাকে সাথে- আজকে সময় দেওয়ার জন্য। ইব্রাহিম ভাই, আপনার লাস্ট মতামত, আপনার 1 মিনিট সময়। ধন্যবাদ জলিল ভাই, আপনি আবার লাস্ট মতামতের জন্য আসছেন। আমি যদিও লেট করে এসেছি আজকে অনুষ্ঠানে। সামগ্রিকভাবে আপনি এনটিভি আজকে যে অনুষ্ঠানটি করেছেন, এটা একটা মেসেজ হচ্ছে, বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি বাংলাদেশের সর্ববৃহৎ দল বর্তমানে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে একটি ফলপ্রসূ একটা ফ্রুটফুল একটি মিটিং করেছেন। এই মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশ ধন্যবাদ জানাচ্ছি ফেব্রুয়ারি আমাদের মাসে ইনশাআল্লাহ। 3 জন অতিথিকে। আপনারা আমাকে সময় দিচ্ছেন এই ব্যস্ততার মাঝেও। আপনাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার স্যার, শ্রদ্ধেয় স্যার মাহমুদ মোর্শেদ সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি এই এত খুশি হলাম। বাহ্যিক অবস্থায় এখানে স্টুডিওতে সরাসরি আছেন। জনাব ইব্রাহিম ভাই এবং আমার বদুল ভাই, আপনাদের 3 জনকে ধন্যবাদ। আমার আগামী প্রোগ্রাম দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।